না, এটা কোনো পশুর কাজ নয়, এটা শয়তানের কাজ। শয়তান মানে পিশাচ। রাত তখন ৮টা। ট্রেন এসে থামল মহেশগঞ্জ স্টেশনে। প্ল্যাটফর্মে নামতেই ট্রেনটা কোনো রকমে তাড়াতাড়ি স্টেশন ছেড়ে চলে গেল। আশেপাশে তাকিয়ে দেখলাম পুরো প্ল্যাটফর্মটায় আমি একা, আর কোনো জনমানব নেই। বুঝতে পারলাম এই স্টেশনে শুধু আমি একাই নেমেছি। দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে এগিয়ে গেলাম স্টেশনের বাইরের দিকে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম বিজয়, আমার বাড়ি কলকাতায়। পেশায় একজন সাংবাদিক। তার দরুন গত ১.৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে কোনো অস্বাভাবিক ঘটনা কিংবা কোনো অসামাজিক কার্যকলাপ যাই হোক না কেন, সেগুলোকে মানুষের চোখের সামনে আনা যেন আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। এই মহেশগঞ্জ জায়গাটাকে নিয়ে অনেক জায়গায় অনেক রকম আর্টিকেল পড়েছি। লেখা আছে এই জায়গাটা বেশ রহস্যজনক। প্রায় দিনই নাকি এই মহেশগঞ্জের কোনো না কোনো লোক নিখোঁজ হয়ে যায়। এখানকার মানুষজনও অন্যান্য জায়গার সাথে নিজেদের যোগাযোগটা যেন দিন দিন বন্ধ করে দিচ্ছে। এই কারণেই আজ এই মহেশগঞ্জে এসেছি, এর কিছু রহস্য খুঁজে বার করতে। স্টেশন থেকে বেরিয়ে সামনের রাস্তার দিকে কিছুটা যেতেই দেখলাম সমস্ত দোকানপাট বন্ধ, শুধুমাত্র একটা চায়ের দোকান খোলা। রাস্তাঘাট পুরো ফাঁকা, শুনশান। একটা লোকজন অবধিও চলাচল করছে না। সবেমাত্র রাত ৮টা ১৫ বাজে, এখনই রাস্তাঘাটের এরকম অবস্থা? অবশ্য হবে নাই বা কেন, জায়গাটা তো শহর থেকে বেশ অনেকটাই দূর। এসব অঞ্চলে এটাই স্বাভাবিক। না, মাথাটা খুব ধরেছে। যাই, ওই চায়ের দোকানে গিয়ে আগে এক কাপ চা খেয়ে নিই। দাদা, একটা চা দিন তো। কি চা? হবে না। হবে না? কিন্তু দোকান তো খোলা। দিন না, আসলে আমার মাথাটা খুব ধরেছে। চাটা খেলে একটু ভালো লাগতো। এখানে তো আপনার দোকান ছাড়া আর কোনো দোকানও নেই। আরে আজব তো, বললাম তো হবে না, বুঝতে পারছেন না? আমি এখন কোথায় তাড়াতাড়ি দোকান বন্ধ করছি, আর উনি এসছেন চা খেতে। কে মশাই আপনি? কোথা থেকে এসছেন? দেখে তো এখানকার মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এখানে থাকি না। আসলে আমি একজন সাংবাদিক। আমি কলকাতা থেকে এসেছি। সে আপনি যেই হন না কেন, এভাবে আমার সময়টা নষ্ট করবেন না তো। যান যান এখান থেকে। ইস, কত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে। এ কি, আপনার ব্যবহার তো খুব খারাপ। একজন আপনার দোকানে চা খেতে এসছে আর আপনি তাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছেন। আমাদের কলকাতা শহরে কিন্তু এসব হয় না। ওখানে কোনো দোকানদার গ্রাহকদের সাথে এরকম ব্যবহার করে না। বুঝতে পেরেছি, আপনার সঙ্গে বকবক করতে করতে আজ আমার আর বাড়ি ফেরা হবে না। রাতও হয়ে এসছে, এর মধ্যে আর এতটা পথ হেঁটে হেঁটে যাব না। কি আর করার, আজ রাতটা এই দোকানেই কোনো রকমে কাটিয়ে দিই। আচ্ছা দাঁড়ান, আমি চা করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, চাটা তাড়াতাড়ি খেয়ে তার দামটা দিয়ে এখান থেকে কেটে পড়বেন।
আমার আর সময় নষ্ট করবেন না, বলে দিলাম। বাবা, এ কী ব্যবহার! হ্যাঁ, যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। চাটা যখন করেই দিচ্ছে, তখন চাটা খেয়ে তার দামটা মিটিয়েই এখান থেকে চলে যাব। তবে যাওয়ার আগে যেই কারণে আমি এখানে এসেছি সেই বিষয়ে কয়েকটা প্রশ্ন করব, দেখি কিছু বলে কিনা। কি যেন বলছিলেন? আপনাদের ওই কলকাতা শহরে কেউ আমার মতো ব্যবহার করে না? আসলে কি জানেন তো বাবু, ওখানকার পরিস্থিতি তো আর এখানকার মতো নয়, তাই আপনি এসব কথা বলছেন। কেন, এখানকার পরিস্থিতি কিরকম? কি আর বলবো বাবু, আপনারা তো শহরের মানুষ, জানি না এইসব বিশ্বাস করবেন কি না, তবে এটা তো শুনেছেন যে আমাদের এই মহেশগঞ্জ এখন আর আগের মতন নেই। কয়েক বছর ধরে এখানে অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, শুনেছি তো। আর সত্যি বলতে কি, আমি এই ঘটনার পিছনে থাকা রহস্য জানতেই এখানে এসেছি। প্রথমে ভাবছিলাম আমি আপনাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করব, কিন্তু এখন যখন আপনি নিজেই এই প্রসঙ্গটা তুললেন, তখন আপনি এই ব্যাপারে যা যা জানেন দয়া করে আমায় বলুন। এই নিন, আপনার চাটা ধরুন। হুম। ও হ্যাঁ, বলছিলাম আপনি এই ঘটনাগুলোর বিষয়ে ঠিক কি কি জানেন? দেখুন, এত কিছু আমি আপনাকে এখন বলতে পারবো না, সেই সময় আর নেই। তবে একটা কথা বলে রাখি, এই সব কিছুর পেছনে আছে এক শয়তান। শয়তান? সে আবার কে? ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। তার নজর একবার যার ওপর পড়ে সে আর বেঁচে থাকে না। আর এখন তো তার নজর এই গ্রামের ওপর পড়েছে। এই জন্যই এই গ্রামের কোনো মানুষ তার ভয়ে রাতে আর বাড়ির বাইরে থাকে না। সন্ধে হওয়ার পরপরই সবাই তাদের বাড়ির ভেতর ঢুকে যায়। যদিও বা কেউ ভুলবশত বাইরে থেকে যায়, তাহলে পরের দিন তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যদি কিছু পাওয়া যায় তা হলো তার দেহের অবশেষ, যা এখানে ওখানে রাস্তার ধারে পড়ে থাকে। আচ্ছা, এটা কি কোনো হিংস্র পশুর কাজ? তাহলে শয়তান বলতে কি আপনারা কোনো হিংস্র পশুকে বোঝাতে চাইছেন? না, এটা কোনো পশুর কাজ নয়, এটা শয়তানের কাজ। শয়তান মানে পিশাচ। হ্যাঁ, পিশাচ? এ কি বলছে লোকটা? এসবের কি আদৌ কোনো অস্তিত্ব আছে? পিশাচ বলে কি সত্যি কিছু হয়? তাহলে এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে সেই সব ঘটনার জন্য দায়ী পিশাচ? আপনাকে একটা কথা বলছি, এই সময় এইভাবে আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। আজ রাত্রিটা এই দোকানের ভেতরেই কাটিয়ে দিন, কাল সকাল হলে চলে যাবেন। হ্যাঁ, না না, আপনি চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা হবে না। এই নিন চায়ের দামটা। এই জায়গাটা সামান্য কিছুটা নিরাপদ, কারণ গ্রামের থেকে এই স্টেশনটা অনেকটাই দূরে, কিন্তু তবুও ঝুঁকি না নেওয়াই ভালো। এই স্টেশনের স্টেশন মাস্টার সকালে এখানে থাকে, তবে বিকেল হতেই উনিও ভয়ে অন্য কোথাও চলে যান। তার ঘরটা রাতে ফাঁকাই পড়ে থাকে। আপনি ওনার ঘরটাতে রাতটা কাটাতে পারেন, তবে দরজাটা ভেতর থেকে ভালো করে বন্ধ করে দেবেন। এখন বাজে রাত 9টা। গভীর রাত হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। এই সময় স্টেশনে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করব না, তার থেকে বরং গ্রামের দিকে এগোনোই ভালো। মনে হয় না সেরকম কিছু হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আশেপাশের কোনো বাড়িতে রাত্রিটা আশ্রয় নেব।
ওই চায়ের দোকানের লোকটা কি যেন বলছিল, শয়তান না পিশাচ কি জানি। আমার তো এসব বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে এসবের পিছনে কোনো গ্যাং বা দলের হাত আছে, যারা বেআইনিভাবে কোনো অন্যায় কাজকর্ম করছে, আর শয়তান বা পিশাচের নাম নিয়ে এই গ্রামের লোককে ভয় দেখাচ্ছে, যাতে কেউ কিছু না বলে। কাল সকালে একবার এখানকার লোকাল থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। এমনিতেই অনেক নিরীহ মানুষের প্রাণ চলে গেছে, আর না। তবে এই জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, গা ছমছমে। কোনো মানুষের পক্ষে রাতের ঠিক এই সময় একা একা এই জায়গা দিয়ে হেঁটে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। বেশ কিছুটা এগোতেই হঠাৎ দেখলাম আমার ঠিক আগে আগেই একজন হেঁটে যাচ্ছে। আরে, সামনে একজন কেউ হেঁটে যাচ্ছে না? হ্যাঁ, যাই, ওনাকেই জিজ্ঞেস করি গ্রামটা এখান থেকে আর কতটা দূর। দাদা, ও দাদা, এই যে শুনছেন? দাদা, একটু দাঁড়ান না। দাদা, একটু শুনুন না। বলছি, আপনি কি এই গ্রামেই থাকেন? কে কে আপনি? বলছি, সব বলছি। তার আগে আপনি একটু বলুন যে মহেশগঞ্জ গ্রামটা এখান থেকে আর কতটা দূরে? না, আগে আপনি বলুন, কে আপনি, আর এরকম সময় আমাকে ধরেছেন কেন? আরে না না, ভয় পাবেন না। আমি বুঝতে পারছি আপনি কি ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনি যেটা ভাবছেন সেটা একদমই নয়। আমি কোনো শয়তান বা পিশাচ নই। আসলে আমি একজন সাংবাদিক। এই মহেশগঞ্জে গত কয়েক বছর ধরে যেই ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারেই জানতে এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর তাছাড়াও আমি আপনাকে মিথ্যা কথা বলতে যাবই বা কেন? ওহ, বাঁচালেন মশাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এবার বলুন তো যে গ্রামটা এখান থেকে ঠিক আর কতটা দূর? ও হ্যাঁ, গ্রামটা তাও এখনো বেশ কিছুটা দূর। ধরুন, এইভাবে হেঁটে হেঁটে গেলে এখনো ওই 1 ঘন্টা মতো সময় লাগবে। কি, 1 ঘন্টা? তাহলে তো অনেকটাই দূর। হ্যাঁ, তা তো দূর বটেই, তবে একটা কাজ করা যেতে পারে। আমিও তো ওই দিকেই যাচ্ছি, চলুন না আমরা দুজন একসাথেই যাই। দুজনে একসাথে থাকলে বিপদের আশঙ্কাটাও কিছুটা কমবে, আর ভয়ও কিছুটা কম লাগবে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, চলুন। আচ্ছা, আপনি তো বললেন আপনি একজন সাংবাদিক, তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। কলকাতা? ওখান থেকে আপনি এত দূরে এসছেন? হ্যাঁ, আপনাদের এই মহেশগঞ্জের ঘটনাগুলোর কথা তো এখন চারিদিকেই ছড়িয়ে পড়েছে। তা সেই ঘটনাগুলোর পেছনের আসল কারণ জানতেই আমি এখানে এসেছি। যতই হোক, এটাই তো আমার কাজ। তার মানে আপনি বলছেন এই ঘটনাগুলো কেন ঘটছে সেই ব্যাপারে আপনি কিছুই জানেন না? তাহলে তখন ওইভাবে হঠাৎ শয়তান আর পিশাচের কথা বললেন কেন? দেখুন, সত্যি কথা বলতে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। স্টেশনের ওখানে ওই চায়ের দোকানের লোকটার কাছ থেকে এই সব কথা শুনলাম। আপনি তো এই গ্রামের একজন, তা আপনি এই ব্যাপারে ঠিক যা যা জানেন একটু বলুন না, তাহলে আমারও একটু সুবিধা হয়। তবে আমি আপনাকে পুরোটা খুলে বলছি, শুনুন। আমার নাম মাধব। আমার আসল বাড়ি এখানে নয়, এই মহেশগঞ্জের থেকে 2-3টে স্টেশন আগে পলাশগড়ে আমার বাড়ি। আজ থেকে 6 বছর আগে উচ্চ বিদ্যালয়ের কোঠা শেষ করে স্কুল শিক্ষকের চাকরির জন্য পরীক্ষা দিই, আর চাকরিটা পাই এই মহেশগঞ্জের হাই স্কুলে। সব কিছু ঠিকঠাকই চলছিল, তারপরেই শুরু হলো সেই দুঃস্বপ্নের দিন। হঠাৎ গ্রামে দেখা গেল এক অজানা আতঙ্কের ছায়া। বেশ কয়েকজন মানুষ খুবই নৃশংসভাবে মারা যেতে লাগলো।
এর কয়েকদিন পর আমাদের স্কুলের প্রধান শিক্ষকেরও মৃতদেহ পাওয়া গেল তার বাড়ির জানলায় অর্ধেক ঝুলন্ত অবস্থায়। সে কি বীভৎস দৃশ্য! তার শরীরের বেশিরভাগটাই যেন কেউ খুবলে নিয়েছে। তারপর ভয়ে ভয়ে স্কুলটাও বন্ধ হয়ে গেল। আমি সকালবেলায় টুকটাক কয়েকটা টিউশনি করে চালাতে লাগলাম। তখন থেকে গ্রামে রটে গেল এই সব কিছু শয়তানের কাজ। রাতের বেলায় কোনো মানুষকে একা বাড়ির বাইরে পেয়ে ওরম নৃশংসভাবে মেরে ফেলছে। তারপর থেকে এই গ্রামের কেউই রাতে আর বাড়ির বাইরে বেরোয় না। তাহলে আপনি এরমভাবে রাতে রাস্তায় একা একা হাঁটছিলেন কেন? আর বলবেন না, এই ভয় ভয় ভাবছিলাম আজই পলাশগড়ে চলে যাব, কিন্তু স্টেশনে গিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর জানতে পারলাম যে পরপর 2-3 দিন ওই দিকে যাওয়ার গাড়ি আসবে না, লাইনে সমস্যা। তাই অগত্যা আবার ফিরে যাচ্ছি। কি করব, একা একা স্টেশনে বসে থাকাও তো খুব একটা নিরাপদের কাজ নয়। তবে কি জানেন তো, আমার এই শয়তান আর পিশাচের গল্পটাতে একটু খটকা লাগে। কোথাও না কোথাও আমার মনে হয় হয়তো এসবের পেছনে কোনো মানুষের হাতও থাকতে পারে। এই ধরুন কোনো চোর বা ডাকাতের। আমাদের মতন সাধারণ মানুষের তো দুদিকেই বিপদ। ঠিক তখনই পিছন দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো। আওয়াজটা কিসের সেটা দেখার জন্য আমরা দুজনেই পিছনে ঘুরে তাকালাম। শুনুন, আমাদের এখানে আর দাঁড়ানোটা ঠিক হবে না। চলুন আমরা বরং তাড়াতাড়ি হেঁটে হেঁটে এগোই। আরে দাঁড়ান, দেখছেন না একটা রিক্সা আসছে, ওতে করেই চলে যাব। এতটা পথ ফালতু হেঁটে হেঁটে যেতে যাব কেন? তার কোনো দরকার নেই। আপনি বুঝতে পারছেন না এই রিক্সাওয়ালা আসলে কে, কি তার আসল রূপ সেটা তো আমরা জানি না। এখন এ যদি সে হয়তো আপনারাও না বড্ড বেশি ভয় পান। আচ্ছা, ওই রিক্সাওয়ালা যদি সেই পিশাচ বা শয়তানি হতো তাহলে এরমভাবে আসতো? কোনো পিশাচ আমাদেরকে মারার জন্য রিক্সা নিয়ে আসতে যাবে কেন? আমার এই কথা বলার সাথে সাথেই সেই রিক্সাওয়ালা তার রিক্সাটা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। বাবুরা কোথাও যাবেন নাকি? না না, আমরা কোথাও যাব না। আমাদের একটু গ্রামে পৌঁছে দিন না। অবশ্যই বাবু, আসুন, উঠে বসুন। চলুন, আসুন। না না, আরে কিচ্ছু হবে না বলছি তো, আসুন। এরপর আমরা ওই রিকশায় উঠে বসলাম। তারপর রিকশার লোকটা আমাদের নিয়ে চলতে শুরু করলো। আচ্ছা বাবু, আপনাকে দেখে তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। তা আপনি থাকেন কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এই গ্রামের লোক না, আমি থাকি কলকাতায়। তাই মহেশগঞ্জেও কি কোনো দরকারে এসেছেন নাকি? হ্যাঁ, আমি এই মহেশগঞ্জের ঘটা ঘটনাগুলো নিয়ে একটু জানতে এসেছি। এর পিছনের আসল রহস্যটা আমার জানা দরকার। বাবু, আমি এই ব্যাপারে কিছু কথা জানি, আপনি চাইলে আপনাকে বলতেও পারি। বাহ, তুমি জানো? বেশ তো, তাহলে বলোই না। আমাদের এই মহেশগঞ্জ গ্রামে ঢুকতেই গ্রামের মুখে আছে এই মহেশগঞ্জের একমাত্র উচ্চ বিদ্যালয়, যেটা এখন বন্ধ হয়েই পড়ে আছে। ওই বিদ্যালয়ের পিছনে ঠিক দুটো বাড়ির পরেই আছে আমাদের গ্রাম প্রধানের বাড়ি। লোকে বলে তিনি নাকি
বড়ই ভালো মানুষ। হ্যাঁ, এটা ঠিক বলেছে। এই গ্রামের প্রধান মশাই সত্যিই খুব ভালো মানুষ। গরিবদের জন্য উনি সবসময় কিছু না কিছু করেন। এই দেখুন না, আমাকেও উনি কত উপকার করেছেন। আর তাছাড়াও এই গ্রামে যদি নতুন কেউ আসে, যেমন ধরুন আপনি, তাহলে তাদেরকে উনি নিজের বাড়িতে আশ্রয় দেন, যতদিন না তাদের কাজ শেষ হচ্ছে। আপনিও চাইলে আজ রাতে ওনার বাড়িতে গিয়ে আশ্রয় চাইতে পারেন। তবে রাত্রির তো ওনাকে বিশ্বাস করানো যে আপনি সত্যি একজন মানুষ, সেটা একটু কঠিন হবে। তাও চেষ্টা করে দেখবেন। ভালো মানুষ, তাই ভালো মানুষের একটা খুব ভালো কাজের কথা শোনাই, শুনুন। হরিনাথ মুখার্জি মানে আমাদের এই গ্রামের প্রধান, ওনারা দুই ভাই। বড় ভাই হরিনাথ মুখার্জি আর ছোট ভাই রাধানাথ মুখার্জি। হরিনাথ মুখার্জি এই গ্রামের প্রধান হলেও ওনার অর্থনৈতিক অবস্থা ছিল আর চারপাশটা সাধারণ মানুষের থেকে একটু বেশি। কিন্তু ওনার ভাই রাধানাথ মুখার্জি ছিল এই গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী। হরিনাথ বাবুর ছোট্ট বাড়ির ঠিক পাশেই ছিল ওনার ভাইয়ের বড় দোতলা বাড়ি। হরিনাথ বাবু বিয়ে করেননি, একমাত্র নিজের ভাই ছাড়া এই তিনকুলে তার আর কেউ ছিল না। কিন্তু রাধানাথ বাবু সংসারী মানুষ ছিলেন। ওনার একটা ছেলেও ছিল, তবে ওনার স্ত্রী কয়েক বছর আগেই মারা গেছেন। নিজের ছেলেকে রাধানাথ বাবু শহরে পাঠিয়েছিলেন পড়াশোনা করার জন্য। দুই ভাই খুব ভালো মনের মানুষ ছিলেন। অত অর্থ, অত বড় সম্পত্তি থাকা সত্ত্বেও রাধানাথ বাবু ছিলেন মাটির মানুষ। তার মনে কোনো অহংকার ছিল না, সবার জন্য ভাবতেন। কিন্তু বলে না, কপাল যদি খারাপ থাকে তাহলে আর কী বা করার আছে। আস্তে আস্তে হরিনাথ বাবুর লোভ গিয়ে পড়ল রাধানাথ বাবুর সম্পত্তির ওপর। মনে মনে তার হিংসা জন্মাতে লাগলো। এদিকে রাধানাথ বাবু বাড়িতে একাই থাকতেন, স্ত্রীও নেই আর ছেলেটাও শহরে। ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে হরিনাথ বাবু রাধানাথ বাবুর বাড়িটাকে হাতানোর চেষ্টা করলেন। প্রথমে খাবারের মধ্যে বিভিন্ন রকমের ভুল ওষুধ মিশিয়ে খাইয়ে তাকে আস্তে আস্তে পাগলে পরিণত করলেন। এরপর আরও ভুল চিকিৎসা করিয়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটালেন। ধীরে ধীরে একে একে সব সম্পত্তি নিজের নামে করে নিলেন হরিনাথ বাবু। কিন্তু এর ঠিক কিছুদিন পর হঠাৎ একদিন রাধানাথ বাবুর ছেলে পুলক শহর থেকে ফিরে এলো তার বাবার সঙ্গে দেখা করতে। রাধানাথ বাবুর ছেলেকে দেখে হরিনাথ বাবু বেশ চিন্তায় পড়লেন। মনে মনে ভয় পেলেন যে যদি এখন সব সম্পত্তি এই ছেলেটার হয়ে যায় তাহলে। আর ওদিকে পুলক তার বাবার ওরম অবস্থা দেখে পুরোপুরি ভেঙে পড়ল। হরিনাথ বাবু অনেক চিন্তা ভাবনা কৌশল করে একটা বুদ্ধি বার করল। রাধানাথের ছেলেকে সারা গ্রামের সামনে বদনাম করে দিল, এই বলে যে সে এখন সম্পত্তির লোভে শহর থেকে ফিরে এসেছে আর নিজের বাবাকেই মেরে ফেলতে চাইছে। আর গ্রামের সবাই এই কথা বিশ্বাস করেছিল, কারণ হরিনাথ বাবু একজন ভালো মানুষ ছিলেন বলে। এরপর গ্রামের সব মানুষরা রাধানাথের ছেলের শাস্তির দাবি চাইতে লাগলো। তাদের মধ্যে ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ছিলেন। হরিনাথবাবু সকলের সামনে ওই ছেলেটাকে পরের দিন গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত জানালেন। কিন্তু সকলের আড়ালে সেদিন রাতেই হরিনাথবাবু রাধানাথের ছেলেকে নিজের পোষা কয়েকটা লোককে দিয়ে খুন করালো। আর গ্রামের কোনায়
ওই জঙ্গলের ভেতর দেহটা পুড়িয়ে দিল। তার মাসখানেক পর থেকেই এই গ্রামে এই ঘটনাগুলো শুরু হয়েছে। তবে সেদিন রাতে, যেদিন হরিনাথ তার একমাত্র ভাইয়ের ছেলেকে খুন করেছিল, সেদিন এই সব কিছু একজন নিজের চোখে দেখেছিল। পরে হরিনাথ তাকেও ওইভাবে মেরে ফেলে। তারপর আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে রাধানাথও মারা যায়, আর তারপর সব কিছু শেষ। কি বলছো কি? আমার এই ঘটনাটা ঠিক বিশ্বাস হলো না। হরিনাথ বাবু এত ভালো লোক, উনি এরকম একটা কাজ করেছে? আচ্ছা, এই ঘটনাটা যারা জানতো তারা দুজনেই তো মারা গেছে, তাহলে তুমি এই ঘটনাটা জানলে কি করে? আমি তো জানবো বাবু। প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, একটু দরজাটা খুলুন। প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, একটু দরজাটা খুলুন। প্রধান মশাই, প্রধান মশাই, কেউ যেন প্রধান মশাই, ডাকছে মনে একটু হচ্ছে না, দরজাটা খুলুন। কিন্তু এত রাতে আবার আমায় কে ডাকছে? প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, একটু দরজাটা খুলুন। কে কে ডাকছে এত রাতে? প্রধান মশাই, আপনি আমাকে চিনবেন না, আমি খুব বিপদে পড়েছি, আমি হাত জোর করছি, একটু দরজাটা খুলুন। না, আগে বলো তুমি কে, আর এত রাতে এখানে এসেছো কেন? আপনি যা ভাবছেন বিশ্বাস করুন, আমি তা নই। প্রধান মশাই, দয়া করে দরজাটা খুলুন, নয়তো আমি আর বাঁচব না। আমায় আমায় বাঁচান। ওই যে ওইখানে ও আমায় মেরে ফেলবে, মেরে ফেলবে। ও আপনাকেও বাঁচতে দেবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও ভেতরে গিয়ে বসো, আমি দরজা দিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না। তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো। আর তোমাকে তো খুব একটা চেনা লাগছে না, তার মানে তুমি এই গ্রামের লোক নও। তা তুমি কোথা থেকে এসছো? আমি একজন সাংবাদিক। আপনাদের মহেশগঞ্জে এত মানুষ মারা যাচ্ছে, তার বিষয়ে কিছু খবর সংগ্রহ করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি নিজেই। মারা যাচ্ছে না, বলো মেরে ফেলা হচ্ছে। কি জানি কোন শয়তানের যে নজর লাগলো আমাদের এই সুন্দর গ্রামটার ওপর। হ্যাঁ, যা, কারেন্টটা চলে গেল। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না, বসো, আমি আলোর ব্যবস্থা করছি। কে দরজা ধাক্কাচ্ছে? হ্যাঁ, আহ, কে কে? আমার মনে হয় ওই পিশাচটা এসছে। আপনি কিন্তু দরজা খুলবেন না, তাহলে আপনাকে আমাকে দুজনকেই মরতে হবে। প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, দরজাটা খুলুন, দরজাটা খুলুন প্রধান মশাই। এটা তো মনে হচ্ছে মাধবের গলা। মাধব এত রাতে এরমভাবে ডাকছে কেন? ও নিশ্চয়ই রূপ ধরে এসছে, আপনি কিন্তু ভুলেও দরজা খুলবেন না। না না, তুমি দাঁড়াও, মাধব আমাদের গ্রামেরই একজন, নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে, তাই এরকমভাবে ডাকছে। আমায় দেখতে হবে।
প্রধান মশাই, কি হলো মাধব? তুমি এরমভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমি ওই রাস্তা দিয়ে একটা রিক্সা করে আসছিলাম, কিন্তু ওই লোকটা ও ও কোনো মানুষ না। আমি কোনো রকমে লাফ দিয়ে ছুটে পালিয়ে এসেছি। ও আপনাকে মেরে ফেলবে প্রধান মশাই, ও আপনাকে মেরে ফেলবে। ও বলছিল আপনি নাকি ওর। আমি নাকি ওর কি? মাধব, তুমি কি ওনাকে চেনো? উনি তো সেই। হ্যাঁ হ্যাঁ, এই না, খোলো। কেউ আছো? বাঁচাও আমাদের। কেউ আছো? শুনতে পারছো? কেউ বাঁচাও, আমাদের বাঁচাও। যেখানে কেউ ভয় রাতে বাড়ির বাইরেই বেরোয় না, সেখানে নিজেদের জীবন বিপদে ফেলে অন্য কাউকে বাঁচাতে আসবে। তো তুমি তাহলে সেই। আমি সেই পিশাচ বা শয়তান যেটা তোরা বলিস। আমি তো জানবো বাবু। মানে? মানে যেদিন হরিনাথ বাবু তার ভাইয়ের ছেলেকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, সেদিন রঘু নামে এই গ্রামের একজন ওনার কাছে গেছিল কিছু টাকা ধার চাইতে। কিন্তু তা চাওয়ার আগেই জানলার পাশ দিয়েই সে ওনাদের সমস্ত পরিকল্পনা শুনতে পেয়ে যায়, আর তাই প্রধান তাকেও মেরে ফেলে। সেই মানুষটা কে জানো? কে? একজন রিক্সাওয়ালা। না না, এটা হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। কেন হতে পারে না কেন? কারণ এই গ্রামের প্রধান মশাই অনেক ভালো মানুষ। উনি এরকম কিছু করতেই পারেন না। ইনি মিথ্যা কথা বলছেন। না, উনি মিথ্যা কথা বলছেন না, উনি সত্যি কথা বলছেন। আচ্ছা, আপনি কি করে এত নিশ্চিত হচ্ছেন? কারণ তোমাদের প্রধান মশাই নিজের ভাইয়ের যেই ছেলেকে মেরে ফেলেছিল, সেই পুলক হলাম আমি, যাকে সবাই পিশাচ বলে চেনে। এই লোকটার আমি কোনো ক্ষতি করিনি, কারণ এর কোনো দোষ নেই। আসলে আজ রাতে হঠাৎ আমি দেখলাম একজন অচেনা লোক আমাদের ওই পুরনো স্বাস্থ্য কেন্দ্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আরে, কুকুরটা এরকমভাবে ডাকছে কেন? মনে হয় কোনো জায়গায় চোট পেয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। এ বাবা, নিরীহ প্রাণী, এদের তো কেউ দেখারও নেই।
যাই গিয়ে একবার দেখি তো। কিরে, কি হয়েছে? কোথায় চোট লেগেছে? আয় 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 আয়, আমার কাছে আয়, আয় আয়, আসো আসো, এখানে আসো। বিস্কুট খাবি? আমাদেরকে মেরো না, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আমায় চিনতে পারছিস না? আমি তোর ভাই রাধানাথের ছেলে পুলক, যাকে তুই নিজের হাতে মেরে ফেলেছিলি। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্রধান মশাই, তার মানে আপনি সত্যি? সেদিন আমিও তোর কাছে অনেকবার হাত জোর করে বলেছিলাম। জেঠু, জেঠু, আমি হাত জোর করে বলছি, তুমি আমার বাবাকে আর আমাকে মেরে ফেলো না, আমাদেরকে ছেড়ে দাও। তোমার যদি এই সম্পত্তি লাগে তবে তুমি সব নিয়ে নাও, আমি বরং আমার বাবাকে আমার সাথে শহরে নিয়ে চলে যাব। তুই কি আমায় বোকা পেয়েছিস নাকি রে? এসব কেউ করে? এসবের কোনো প্রমাণ বাঁচিয়ে রাখতে নেই। গ্রামের কাউকে জানতে দেওয়া যাবে না যে এই সব কিছুর পেছনে আমি রয়েছি। তাই আজই তোকে মেরে ফেলবো, আর সবাইকে বলবো তোকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। প্রধান মশাই, আপনি তাহলে ভেতর ভেতর এরকম? কিরে রঘু, যা ধর ওকে, পালাতে দিবি না, ওকেও মেরে ফেল। রঘু কাকু, এবার তুইও মরবি। সেদিন তুইও আমার কথা শুনিসনি। কত করে অনুরোধ করার পরেও তুই আমায় মেরে ফেলেছিলি, তাই আজ তোকেও মরতে হবে। তোর প্রধানকে বাঁচানোর অনেক শখ না? তখন পুরো ঘটনাটা বলার পরও তুই প্রধানকে সাবধান করতে এসেছিলি। না 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 না। তবে তোকে আমি মারবো না, কারণ এসবে তোর কোনো দোষ ছিল না। তাই তোকে ছেড়ে দিলাম, আর আসল দোষীকে শাস্তি দিতে পেরেছি। তাই আজ থেকে গ্রামের আর কেউ মরবে না। আজ আমিও মুক্তি পেলাম।